ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের ক্লাস 11-এর যে ভেক্টর চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সেট 1-এর অঙ্কগুলো করব। তো চলো আজকের ক্লাস তাহলে আমরা শুরু করি। তো ভেক্টরের সেট 1-এর নাম্বার 1 কোশ্চেন বলছে পি এবং 2Q মানের দুটি বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত। লব্ধি বলটি পি বলের উপর লম্ব হলে দেখাও যে পি ইকুয়াল √3Q। তো এখানে তাহলে দুটো ভেক্টর বলে দিয়েছে আমাদের পি এবং 2Q, তারা পরস্পর 150 ডিগ্রি কোণে আনত। তো সেই অনুযায়ী দেখো আমরা একটা ছবি এঁকে নিয়েছি এখানে। তো এইখানে দেখো পি আঁকা রয়েছে, এটা পি ভেক্টর, আর এখানে এঁকেছি 2Q ভেক্টর। এদের পরস্পরের মধ্যে কোণ হচ্ছে 150 ডিগ্রি। আর এই দুটো ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিকে আমরা দেখিয়েছি আর বলে। লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট, তাই জন্য এখানে আর বলে লিখে রেখেছি। আর হচ্ছে আমাদের লব্ধি। সেটা বলেছি যে পি বলের উপর লম্ব, তাই জন্য পি এর সঙ্গে আর 90 ডিগ্রি কোণ করে আঁকা রয়েছে। আচ্ছা বেশ। তো এবার দেখো আমাদের ভেক্টরের যে মেন নোটেশন সেগুলো ফলো করে কিন্তু অঙ্কগুলো তোমরা করবে। যেমন ভেক্টরের ত্রিভুজ সূত্র বলো বা সামান্তরিক সূত্র বলো, বইয়ে দেখবে যে সেখানে মূল যে দুটো ভেক্টর তাকে লেখা থাকে এ আর বি ভেক্টর বলে। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণকে লেখা থাকে আলফা, আর লব্ধি সি যেটা লেখা থাকে লব্ধি বলে, লব্ধি সি বলো বা আর বলো যাই বলো না কেন, সেটা এ ভেক্টরের সঙ্গে যে কোণ করে সেটাকে লেখা থাকে থিটা বলে। তো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লব্ধির দিক, যে লব্ধিটা কোন দিকে আছে সেই দিকটাকে আমরা থিটা দিয়ে বোঝাই, যে এ ভেক্টরের সঙ্গে লব্ধির দিক থিটা। তো এখানে সেগুলো কিভাবে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমরা শুরুতে লিখে নিয়েছি। যেমন এখানে মূল দুটো ভেক্টর যেমন এ আর বি কি রয়েছে, পি আর 2Q। আলফা রয়েছে 150 ডিগ্রি, থিটা রয়েছে 90 ডিগ্রি। এগুলো কিন্তু লিখে নেবে ঠিক করে অঙ্কে, মানে আলফা থিটা যেন গুলিয়ে না যায় কোনটা আলফা কোনটা থিটা। আলফা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে কোণ, যেমন এখানে দুটো ভেক্টর কি পি আর 2Q, তাহলে তাদের মধ্যে কোণ বলেছিল 150, তাহলে সেটা হচ্ছে কিন্তু আলফা। আর লব্ধি মূল ভেক্টরের সঙ্গে যে কোণ তৈরি করলো সেটা হচ্ছে কিন্তু থিটা। এইভাবে কিন্তু প্রথমে ধরে নেবে, নাহলে কিন্তু ফর্মুলাগুলো দিতে খুব অসুবিধা হবে। তো দেখো তাহলে লব্ধির দিকের যে ফর্মুলা, লব্ধির মান এবং দিক দুটোর ফর্মুলা তোমরা জানো। যখন আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়েছি সেখানে দুটো ফর্মুলা পেয়েছি। একটা পেয়েছি লব্ধির মান, যেটা সি বলে লেখা থাকে। সি ইকুয়াল কি পেয়েছো, √a² + b² + 2ab cos আলফা। এটা হচ্ছে সি এর মান। আচ্ছা, সি এর দিক কি, লব্ধির দিক কি, লব্ধির দিক হচ্ছে tan থিটা দিয়ে লেখা হয়। tan থিটা ইকুয়াল কি b sin আলফা বাই a + b cos আলফা। যদি এর সঙ্গে কোণ তৈরি করে সি, মানে লব্ধি, লব্ধি যখন এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ তৈরি করে তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা লিখব, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা বেশ, তাহলে আমাদের এই ছবি অনুযায়ী এটা কি, এটা হচ্ছে আমাদের পি, আর বি হচ্ছে কিন্তু 2Q। তাহলে আমরা দেখো বি এর জায়গায় 2Q বসিয়েছি, এ এর জায়গায় পি বসিয়েছি, বি এর জায়গায় 2Q বসিয়েছি। আবার সাইন আলফা কস আলফা করে করেছি। আলফা জানি 150 ডিগ্রি হয়, আলফাগুলোকে 150 লিখেছি। থিটা জানি কত, 90 ডিগ্রি। তার কারণ বলে দিয়েছিল এখানে যে লব্ধি পি বলের উপর লম্ব, তো লম্ব মানে 90 ডিগ্রি হয়, সেই কারণে আমরা tan 90 করেছি। এইভাবে আমরা ইকুয়েশনটাকে সাজিয়েছি। এইবারে দেখো আমরা জানি যে tan 90-র মান কি হয়, অসংজ্ঞাত হয়, আনডিফাইন্ড। তো সেই কারণে কোনো জিনিস, কোনো একটা ইকুয়েশন দেখো তার লব হর যেভাবে রয়েছে জিনিসটা, সেটা ইকুয়াল যদি অসংজ্ঞাত হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে ভগ্নাংশের নিচের যে পার্টটা, যেটাকে আমরা কি বলি হর বলি, সেটা নিশ্চয়ই 0 হবে। যে কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু অসংজ্ঞাত হয়। তার মানে এখানে পি + 2Q cos 150 এটা কিন্তু 0, তো সেটাকে 0 করেছি, তাহলেই পুরো ভগ্নাংশটা অসংজ্ঞাত হয়ে যায়। আচ্ছা, তো সেখান থেকে কি বার করলাম দেখো, এখান থেকে cos 150 মান বসালাম -√3/2 করে, পি এর মান পেয়ে গেলাম √3Q। এটাই আমাদের বার করতে বলেছিল, যে প্রমাণ করো বা দেখাও যে পি ইকুয়াল √3Q। সেটাই করলাম, পি এর মান পেয়ে গেলাম √3Q। তো এই হলো আমাদের প্রথম অঙ্কটা। চলে আসবো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলছে, 2 নম্বর অঙ্কে বলছে যে পি যদি 1 ডাইন হয় এবং কিউ যদি √3 ডাইন হয়, এই বল দুটি পরস্পরের উপরে লম্ব আছে, তাহলে পি + কিউ ও পি - কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এখানেও তাহলে আমরা আবার একটা ছবি এঁকে নিয়েছি, যেখানে পি হচ্ছে 1 ডাইন, কিউ হচ্ছে √3 ডাইন। তো কীভাবে এঁকেছি দেখো,
পি আর কিউ এঁকেছি। কেন এভাবে আঁকলাম? কারণ বলে দিয়েছিল যে বল দুটি পরস্পরের উপর লম্ব, সেই কারণে পি আর কিউ আমরা লম্ব হিসাবে এঁকেছি। পি আর কিউ এর মধ্যে কোণ 90 ডিগ্রি। এবার কি বলছে, পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে আমাদের ছবিতে পি প্লাস কিউ দেখাতে হবে, পি মাইনাস কিউও দেখাতে হবে। পি প্লাস কিউ কি? পি আর কিউ এর লব্ধি, পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি পি প্লাস কিউ। এটা আমরা করছি সামান্তরিক সূত্র ধরে। দুটো ভেক্টর যেভাবে রয়েছে দেখো, মাঝের এভাবে যদি আমরা একটা ভেক্টরকে প্রকাশ করি, সেটা হয়ে যাচ্ছে পি আর কিউ এর লব্ধি, সেটা হয়ে গেল পি প্লাস কিউ। পি মাইনাস কিউ দেখানোর ক্ষেত্রে কি করেছি দেখো, এখানে আমরা কিউ ছিল ডান দিকে, সেটা হচ্ছে পজিটিভ কিউ। তাহলে আমরা যদি বাঁ দিকে এই লাইনটাকে এক্সটেন্ড করি, সেটা হয়ে যাচ্ছে মাইনাস কিউ, নেগেটিভ কিউ। তাহলে এবার এই পি এর সঙ্গে যদি আমরা মাইনাস কিউবের লব্ধি এখানে আঁকি, সেটা এই দিকে আসবে। আগের অঙ্কটাই যেরকম, আগের যে ছবিটা ছিল সেখানে কি হয়েছিল, সেখানে আমরা পি আর কিউ এদের লব্ধি টেনেছিলাম এই বরাবর, কর্ণ বরাবর। তাহলে এই পি আর মাইনাস কিউ এর লব্ধি হবে এরকম একটা কর্ণ বরাবর সামান্তরিক সূত্র অনুযায়ী। তো সেখানে তাহলে কি হয়েছে, এখানে হয়েছে পি প্লাস অফ মাইনাস কিউ। তাহলে লিখে দিয়েছি একেবারে পি মাইনাস কিউ। তাহলে আমরা কিন্তু পি প্লাস কিউ পেয়ে গেলাম, পি মাইনাস কিউ পেয়ে গেলাম, দুটো ভেক্টর পেয়ে গেলাম। এবার এদের মধ্যবর্তী কোণ বার করতে হবে। তো দেখো এখানে পি প্লাস কিউ পি এর সঙ্গে ধরে নিয়েছি থিটা 1 কোণ করেছে, আর পি মাইনাস কিউ পি এর সঙ্গে ধরে নিয়েছি থিটা 2 কোণ করেছে। তাহলে আমরা যদি থিটা 1 থিটা 2 এর মান বার করতে পারি, করে দুটোকে যোগ করে দিই, তাহলে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মধ্যে কোণটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে দেখো আমরা লিখেছি যে ট্যান থিটা 1 এর মান কত। এবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা হয়ে যাচ্ছে যে দুটি মেন ভেক্টর ছিল তাদের ভাগফল। কেন এরকমটা হলো, তার কারণ হচ্ছে আলফা 90। ঠিক আগের অঙ্কটা এইটা খেয়াল করো যে ট্যান থিটা ইকুয়াল কি হয়, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। আলফা যদি 90 হয়, মানে মেন যে দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সাইন 90 কত হয়, 1 হয়, আর কস 90 কি হয়, 0 হয়। তাহলে ট্যান থিটা হয়ে যাচ্ছে কি, বি বাই এ। তো সেই অনুযায়ী দেখো এখানে ট্যান থিটাকে লিখেছে কিউ বাই পি। যার সঙ্গে কোণ তৈরি হয়, এটা একটু খেয়াল রাখো যে লব্ধি পি প্লাস কিউ পি এর সঙ্গে কোণ তৈরি করেছে। যদি মেন দুটো ভেক্টর লম্ব হয়, পি এবং কিউ তারা মেন ভেক্টর, পি এর সঙ্গে কিউ লম্ব 90 ডিগ্রি কোণ করে, তাহলে লব্ধি পি এর সঙ্গে কত কোণ করবে? যদি থিটা 1 কোণ করে এই ছবিতে, তাহলে আমরা লিখব ট্যান থিটা 1 ইকুয়াল কিউ বাই পি। তার কারণ অ্যাকচুয়াল কি ফর্মুলা হওয়া উচিত ছিল? ফর্মুলা হওয়া উচিত ছিল কিউ সাইন 90 বাই পি প্লাস কিউ কস 90। এবার সাইন 90-র ভ্যালু 1, কস 90-র ভ্যালু 0। তো সেই জন্য আমরা একেবারে এখানে বসিয়ে দিয়েছি কিউ বাই পি। আর যেটা বলছিলাম যে যার সঙ্গে কোণ তৈরি হয়, লব্ধি যার সঙ্গে কোণ তৈরি করে, যেমন এখানে লব্ধি পি প্লাস কিউ পি এর সঙ্গে কোণ তৈরি করছে, তাহলে আমরা পিটাকে নিচে রাখবো। আর যার সঙ্গে করেনি, কিউ এর সঙ্গে কোণ করেনি, তাহলে কিউকে রাখবো ওপরে। এটা একটা শর্ট ট্রিক, তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে সেই জন্য বলে রাখলাম যে যখনই দেখবে যে একটা কোনো লব্ধি ভেক্টর কোনো একটা ভেক্টরের সঙ্গে কোণ তৈরি করেছে এবং দুটো মেন ভেক্টর পরস্পরের লম্ব আছে, তখন ডাইরেক্ট আমরা লিখবো ট্যান থিটা ইকুয়াল যার সঙ্গে কোণ করেছে সেই ভেক্টরটা, যেমন পি এর সঙ্গে কোণ তৈরি হয়েছে, তো তাই পি কে লিখবো নিচে আর কিউ কে লিখবো ওপরে। তো সেইভাবে দেখো লিখেছি, করে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি √3। তার কারণ কি, কিউ ছিল √3, পি হচ্ছে 1, তাহলে ট্যান থিটা 1 হয়ে যাচ্ছে √3। আচ্ছা, তাহলে থিটা 1 কত? ট্যান ইনভার্স করছি √3, করে পাচ্ছি 60 ডিগ্রি। আচ্ছা, একই রকমভাবে আমরা ট্যান থিটা 2 বার করতে পারি। দেখো থিটা 2, তাহলে এখানেও পি মাইনাস কিউ পি এর সঙ্গে কোণ তৈরি করেছে, তাহলে এখানে কি লেখা হয়েছে, কিউ বাই পি। অনেকে বলতে পারো যে তাহলে এটা কি মাইনাস কিউ বাই পি হওয়া উচিত? প্রশ্ন হতেই পারে, কারণ মাইনাস কিউ রয়েছে। তো দেখো ভেক্টরের ক্ষেত্রে আমরা যখন মান বসাই, সেখানে কিন্তু মাইনাস প্লাস ওভাবে লিখি না, আমরা এখানে কিন্তু মান বসাচ্ছি। মাইনাসটা হয়েছে শুধুমাত্র দিক বোঝানোর জন্য, যে এই মাইনাস কিউ মানে সেটা কিউ এর উল্টো দিক, সেই জন্য মাইনাস লিখেছি। কিন্তু আমরা যখন ফর্মুলাতে ব্যবহার করব জিনিসগুলো, তখন কিন্তু মাইনাসটা দেবো না, প্লাস মাইনাস কিছুই দেবো না, আমরা শুধু মানগুলো লিখবো। মানে দুটো অঙ্কে ধরো একটা +5 একটা -5 রয়েছে, আমরা শুধু 5 নিয়ে কাজ করবো, প্লাস বা মাইনাস সেটা নিয়ে আমরা কিন্তু চিন্তা করবো না। যে কোনো সি এর ফর্মুলাতেও বলো, মানে যেটা বললাম যে সি ইকুয়াল √2 + p² + 2ab cos আলফা, সেখানেও কিন্তু মানগুলো ব্যবহার হবে। তেমনি এখানেও ট্যান থিটার যে ফর্মুলা, সেখানেও কিন্তু খালি মান ব্যবহার হবে, চিহ্ন ব্যবহার হবে না, প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করবো না। তাহলে কিউ বাই পি এখানেও তাহলে √3 পাচ্ছি, থিটা 2 পেয়ে যাচ্ছি কত, 60 ডিগ্রি। একই রকমভাবে তাহলে পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আমরা বলে দিতে পারছি থিটা 1 + থিটা 2 মানে 60 + 60 120 ডিগ্রি।
বুঝে গেল? হলো নাম্বার 2 অঙ্ক। চলে আসবো নাম্বার 3-তে। নাম্বার 3 কি বলছে দেখো, অনেক বড় একটা অঙ্ক দিয়েছে। কি বলছে, একজন সাইকেল আরোহী 1 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পার্কের কেন্দ্র ও থেকে যাত্রা শুরু করলো এবং ওই পার্কের পরিধির উপরিস্থিত পি বিন্দুতে পৌঁছলো। তো ছবিটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে যে কি বলেছে অ্যাকচুয়ালি। একটা ছবি দেখো দেয়া রয়েছে। তো সাইকেল আরোহী কী করেছে, 1 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পার্ককে সে পরিভ্রমণ করছে। কিভাবে না, প্রথমে বলছে যে সে কেন্দ্র থেকে পি বিন্দুতে পৌঁছেছে, ও থেকে পিতে গেছে। তারপরে কি বলছে, এরপর সে ওই পার্কের পরিধি বরাবর সাইকেল চালিয়েছে, চালিয়ে কিউ বিন্দুতে পৌঁছেছে এবং অবশেষে কিউ ও সরলরেখা বরাবর পুনরায় ওই পার্কের কেন্দ্রে পৌঁছে গেছে। মানে কি, ও থেকে পি গেল, পি থেকে কিউ গেল, পি কিউ পথে, তারপরে কিউ থেকে ওতে ফিরে এসছে। প্রশ্ন করছে যে ওই যাত্রা সম্পূর্ণ করতে আরোহী 10 মিনিট যদি সময় নেয় তাহলে 3টে কোশ্চেন হয়েছে। পুরোটা যেতে 10 মিনিট সময় নিয়েছে, তাহলে 3টে কোশ্চেন হয়েছে। কী কোশ্চেন? ফার্স্ট কোশ্চেন বলছে সাইকেল আরোহী কর্তৃক অতিক্রান্ত মোট সরণ কত। সেকেন্ড কোশ্চেন বলছে সাইকেল আরোহীর গড় বেগ কত। আর থার্ড কোশ্চেন বলছে সাইকেল আরোহীর গড় দ্রুতি কত নির্ণয় করো। তো এখানে দেখো যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা দূরত্ব এবং সরণ এই ব্যাপারগুলো কিন্তু জানি, যে দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে। তো এখানে যদি দূরত্ব বার করতে দিত তাহলে আমরা কিন্তু ও থেকে পিতে যাওয়া, পি থেকে কিউতে যাওয়া এবং কিউ থেকে ওতে ফেরা, এই 3টে দূরত্ব বার করতাম। কিন্তু সরণের ক্ষেত্রে আমরা কি করি, সরণের মানে হচ্ছে যে যেখান থেকে কোনো জিনিস যাত্রা শুরু করলো এবং যেখানে সে যাত্রা শেষ করলো তাদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা হয় তাকে আমরা সরণ বলে থাকি। ধরো কোনো একটা জিনিস এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছলো, সেটা যেভাবে খুশি পৌঁছতে পারে। এবার এ থেকে বি এর সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, সেটাকে আমরা বলি সরণ। তাহলে এখানে ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, করে যে কোনো পথেই হোক আবার যদি সে ও বিন্দুতেই ফিরে আসে, মানে যাত্রা শুরু এবং শেষ যদি একই বিন্দু হয়, তাহলে সরণ 0 হবে। তো সেই জন্য আমরা লিখে দিয়েছি ফার্স্ট কোশ্চেনে দেখো মোট সরণ 0। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে গড় বেগ চেয়েছে। তো বেগ মানে কি, মোট সরণ বাই মোট সময়। এক্ষেত্রে যদি সরণ 0 হয় তাহলে বেগও 0 হবে। একই রকমভাবে 3 নম্বর কোশ্চেন যেখানে গড় দ্রুতি চেয়েছে, এখানে কিন্তু দ্রুতি মানে কি স্কেলার রাশি। তো সেই কারণে আমরা মোট দূরত্ব বাই মোট সময় করেছি। তো সেই জন্য এখানে কিন্তু আমাদের দূরত্বটা বার করতে হয়েছে। দূরত্ব কি দেখো, প্রথমে গেছে ওপি পথে, তারপরে গেছে পিকিউ পথে, তারপরে কিউও পথে, বাই মোট সময় টি। তো ওপি কত, 1। তার কারণ কি, পার্কের ব্যাসার্ধ ছিল 1 কিলোমিটার, তাই ওপি 1। আচ্ছা, পিকিউ কত, পুরো পার্কটা হচ্ছে বৃত্তাকার, তো বৃত্তের পরিধির ফর্মুলা কি হয়, 2πr। এবার এখানে গেছে কি, পি থেকে কিউ, অর্থাৎ সমগ্র বৃত্তের 1/4 অংশ গেছে, কোয়ার্টার পাথ গেছে সে। তাই জন্য আমরা করেছি কি 2π × r, মানে যেটা 1, তাকে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে সেটা হলো পি কিউ। আর কিউও কত, কিউও হচ্ছে আবার 1, কারণ সেটাও আমাদের বৃত্তের ব্যাসার্ধ। সেটাকে সময় দিয়ে ভাগ করেছি। সময় কত ছিল, 10 মিনিট। তো মিনিট তো হবে না, আমাদের সেকেন্ডে নিতে হবে, তাই জন্য 10কে 60 দিয়ে ভাগ করে ওটাকে সেকেন্ডে নেওয়া হয়েছে। করে আমরা টোটাল জিনিসটা ভাগ করলাম, করে পেয়ে যাচ্ছি যে গড় দ্রুতির মান 21.4 কিলোমিটার পার আওয়ার। পরের অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক। এখানে বলছে F1 + F2 এবং F1 - F2 ভেক্টর দুটি কি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি হবে √2 × F1² + F2²। তো তাহলে এখানে দুটো ভেক্টর দেখো ধরে নিয়েছি, তাহলে কি F1 + F2 এবং F1 - F2, এদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। তাহলে লব্ধির ফর্মুলা কি হয়, লব্ধির ফর্মুলা হয় √a² + b² + 2ab cos আলফা, যদি মেন দুটো ভেক্টর এ আর বি হয়ে থাকে। এখানে মেন ভেক্টর কি আছে, F1 + F2, F1 - F2। তাহলে a² কি হবে, F1 + F2², b² কি হবে, F1 - F2², তার সঙ্গে কি 2ab, a ছিল F1 + F2, b হয়ে গেছে F1 - F2, cos আলফা দিয়েছি। এটা হচ্ছে লব্ধির মান। এদিকে লব্ধির মান অলরেডি আমাদের অঙ্কে দেওয়া আছে, √2 F1² + F2²। হলো, এবার এই দুটোকে সলভ করে অ্যাকচুয়ালি আমাদের বার করতে হবে আলফার মান কত। তো সেটাই করেছি, দেখে নাও কীভাবে করেছি। এখানে এই হোল স্কোয়ারটাকে ভেঙেছি প্রথমে, এই F1 - F2² ভাঙা হয়েছে, করে এভাবে লিখেছি। এবারে দুটো সাইডে আমরা স্কোয়ার করে দিয়েছি, বর্গ করে দিয়েছি। করে তাহলে কি পাচ্ছি, করে দেখো কিভাবে জিনিসটা এলো। এখানে প্রথমে 2F1 F2 - 2F1 F2 কেটে গেছে, বাকি পড়ে আছে কি F1² দুটো
আর দুটো F2 স্কোয়ার পড়ে আছে, সেগুলো কীভাবে লেখা রয়েছে। আবার দেখো এখানেও তাই ছিল, এদিকেও দুদিকে দুটো কেটে যায়, তার ফলে কি চলে আসছে 2F1 স্কোয়ার মাইনাস F2 স্কোয়ার কস আলফা। এটা কি করে এলো না, F1 প্লাস F2 F1 মাইনাস F2 ছিল, আমরা জানি কি A প্লাস বি মাইনাস বি এর ফর্মুলা A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই অনুযায়ী F1 স্কোয়ার মাইনাস F2 স্কোয়ার হয়ে গেছে। তো এই জিনিসটা তাহলে আমাদের চলে এসছে কত, 0। তাহলে কস আলফা 0 হচ্ছে, এখান থেকে পেয়ে গেলাম। তো কস আলফা কখন 0 হয়, যদি আলফা 90 ডিগ্রি হয়। তাহলে আলফা যখন 90 ডিগ্রি হচ্ছে তখন আমরা বলতে পারছি যে লব্ধির মান হচ্ছে √2 ইন্টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। হলো 4 অঙ্ক। বেশ, 5 নম্বর অঙ্ক দেখি। 5 নম্বর অঙ্ক কি বলছে, খুব ভালো অঙ্ক 5 নম্বর অঙ্কটা, দেখো ভালো করে। এখানে বলছে পি মানের দুটো বল পরস্পর 60 ডিগ্রি কোণে আনত আছে, তাদের অন্তরের মান এবং অভিমুখ নির্ণয় করো। তো এখানে দুটো বলের মান বলেছে পি এবং তাদের মধ্যে কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাদের বলছে অন্তর কত। তেমনি যদি স্কেলার হতো তাহলে পি মাইনাস পি কত হতো, 0 হতো। দুটো একই জিনিসকে বিয়োগ করলে তো 0 হয়। এখানে কিন্তু 0 হবে না, কারণ এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে যেহেতু দিক থাকে, তো দুটো পি এর মান সমান হলো, দিক যেহেতু একই নয়, তাহলে দুটো কিন্তু আলাদা রাশি। দেখো কিভাবে এঁকেছি, এখানে দুটো পি ভেক্টর রেখেছি, একটা এই পি ভেক্টর, একটা এই পি ভেক্টর। এদের মধ্যে কোণ দেখিয়েছি 60 ডিগ্রি। তাহলে এটা একটা পি রাশি, এটা একটা পি রাশি, মানগুলো একই, দিক কিন্তু তাদের আলাদা। এবার বার করতে হচ্ছে তাদের অন্তর্গত, মানে পি মাইনাস পি ভেক্টরটা বার করতে হবে আমাদের। তো তাহলে আমরা করেছি কি, যে কোনো একটা পিকে আমাদের ঘুরিয়ে দিতে হবে বা মাইনাস পি হিসেবে নিতে হবে। তুমি এই পিটাকেও মাইনাস পি নিতে পারো, অথবা এই দিকের যে পিটা ছিল সেটাকেও যদি উল্টো দিকে টানো তাহলে মাইনাস পি পেয়ে যাবে। তো আমি এই পিটাকে এদিকে টেনেছি, এক্সটেন্ড করেছি বাঁ দিকে, এটা প্লাস পি হলে এটা হয়ে যাচ্ছে মাইনাস পি। এবারে এই প্লাস পি আর এই মাইনাস পি, এদের যে লব্ধি সেটা হচ্ছে এই বরাবর পি মাইনাস পি ভেক্টর। ওই একই রকম সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা এই ছবিটা আঁকলাম। এই পি আর মাইনাস পি, এদের মাঝের যে কর্ণটা সেটা হয়ে যাচ্ছে পি মাইনাস পি, অর্থাৎ পি প্লাস অফ মাইনাস পি, সেইভাবে কিন্তু পি মাইনাস পি আসছে। এখন এই পি আর মাইনাস পি এর মধ্যে কোণটা কত হবে, 120 ডিগ্রি হবে। তার কারণ কি, পুরোটা যদি 180 হয়, এই 60 বিয়োগ করলে এই পি থেকে মাইনাস পি এর কোণ 120 ডিগ্রি। এবার পি মাইনাস পি ভেক্টরের মান বার করেছি, দেখো এখান থেকে কি হয়েছে, √p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কস 120। একদম ভেক্টরের লব্ধি বার করার যে ফর্মুলা সেভাবে বার করেছি, করে এখান থেকে পেয়ে যাচ্ছি লব্ধির মান হচ্ছে কত, পি। অর্থাৎ পি ভেক্টর থেকে যদি পি ভেক্টর বিয়োগ করি তাহলে যে লব্ধি পাবো তার মানও হয়ে যাচ্ছে পি। খুব দারুণ জিনিস এটা একটা, মানে আমাদের অ্যাকচুয়াল সেন্স কি বলে যে পি মাইনাস পি 0 হবে, কিন্তু ভেক্টরে কি রকম মজার জিনিস হলো দেখো, যে পি ভেক্টর থেকে তুমি পি ভেক্টর বিয়োগ করলে যে লব্ধি পেলে সেখানে তুমি পেয়ে যাচ্ছ পি এলো, সেটা একই মানের পেয়ে গেলে। আচ্ছা, এবার কি আছে, ট্যান থিটা বার করেছি, মানে ওই যে পি মাইনাস পি পেলাম তার দিক বার করতে হয়, দিকের জন্য আমরা কিন্তু ট্যান থিটাটা ব্যবহার করি, মানে থিটা বার করবো। তো ট্যান থিটা দিয়ে শুরু করেছি। ট্যান থিটার ফর্মুলা কি হয়, পি সাইন 120 বাই পি প্লাস পি কস 120। এখানে এবি তো দুটোই সেম, দুটো ভেক্টর যেরকম আমাদের প্রথমে আমরা নিতাম কি এ ভেক্টর বি ভেক্টর, এখানে দুটোর মানই সমান, দুটোই পি করে দেওয়া, আলফাটা 120। তো এইভাবে বসিয়ে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটার মান √3। তাহলে থিটা কত হবে, 60 ডিগ্রি হবে। থিটা 60 ডিগ্রি হলেই ট্যান থিটার মান √3 হয়, অর্থাৎ পি মাইনাস পি তাহলে পি এর সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে। আচ্ছা, সেভাবে এখানেও ছবিতে দেখানো হয়েছে থিটা কোন দিকে কিভাবে নিয়েছে, থিটা হচ্ছে এই পি এর সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, চলে আসছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক কি বলছে, বলেছে এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্ব গেল, ওই ব্যক্তির মোট সরণ কত। একটা ছবি এঁকেছি এখানে, কীভাবে দেখো ছবিটা আঁকা রয়েছে, যে এক ব্যক্তি সে পূর্ব দিকে 10 মিটার গেছে, তাই একটা ভেক্টর দেখিয়েছি, এ ভেক্টর 10 মিটার ইস্ট বলে লিখেছি, ইস্টের জন্য ই লিখেছি, পূর্ব দিকে গেছে 10 মিটার। তারপরে কোথায় গেছে, তারপরে গেছে উত্তর পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকটা ডান দিকে আমাদের খাতার, উত্তর দিকটা খাতার উপরের দিক, তাহলে উত্তর পূর্ব কীরকম একটা কিছু কোনাকুনি হবে, সেটা 45 ডিগ্রি নিশ্চয়ই হবে। এটা খেয়াল রাখবে, যখনই উত্তর পূর্ব উত্তর পশ্চিম এরকম কিছু বলে দেবে তাহলে মনে করে নেবে সেটা আমাদের কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলছে। তাহলে উত্তর পূর্ব মানে পূর্বের সঙ্গেও 45, উত্তরের সঙ্গেও 45, কারণ উত্তরের সঙ্গে পূর্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তো মাঝের কোনটা 45ই হবে। তো সেটাকে আমরা বি ভেক্টর বলে দেখিয়েছি, 5 মিটার নর্থ ইস্ট। এবার বলছে ওই ব্যক্তির মোট সরণ কত। তাহলে লোকটা এখান থেকে শুরু করলো, করে এখানে গেল, গিয়ে এখানে গেল, তাহলে মোট সরণ কত। এদের সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স যেটা, তাকে আমরা সরণ বলবো।
তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর সব থেকে সর্বনিম্ন দূরত্ব কোনটা? সিটা। সি হচ্ছে আমার এ বির লব্ধি। তাহলে সি এর মান যদি আমরা বার করে ফেলতে পারি তাহলে আমরা সরণ বার করে ফেলতে পারছি। তো সি এর মান বার করেছি, দেখো এই এখন ত্রিভুজ সূত্রের যে ফর্মুলা ছিল সি ইকুয়াল √a² প্লাস b² প্লাস 2ab cos আলফা, এগুলো বসিয়ে দিয়েছি। এ বির মান আমরা জানি, এ কত 10, বি কত 5, আলফা কত 45, বসিয়ে দিয়েছি দেখো ডাইরেক্ট। বসিয়ে আমরা পাচ্ছি 13.98 মিটার, যেটাকে আমরা 14 মিটার বলে ধরে নিয়েছি। আচ্ছা, এবার লব্ধির মান বার করলেই হলো না, লব্ধির দিক বার করতে হবে। যখনই ভেক্টরের অঙ্কে দেখবে মোট সরণ বার করতে দিচ্ছে বা যাই খুশি একটা ভেক্টর রাশি বার করতে দিচ্ছে, তার মানে কিন্তু শুধুমাত্র মান বার করতে বলছে না, তোমাকে দিকটাও বার করতে বলেছে। অঙ্কে হয়তো বলা থাকবে না যে দিক বার করো, হয়তো শুধু বললো যে একটা ভেক্টর বল বার করো, হয়তো বললো। তার মানে কিন্তু বলের মানও বার করতে হবে, বলের দিকও বার করতে হবে। সেটা না করলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে পরীক্ষাতে। তো সেইভাবে তাহলে দেখো দিক বার করেছি। থিটা ইকুয়াল কি ফর্মুলা? tan ইনভার্স b sin আলফা বাই a প্লাস b cos আলফা। বসানো হয়েছে সেরকমভাবে b এর মান বসিয়েছি, a এর মান বসিয়েছি, সব কিছু দেখো বসিয়ে অ্যাঙ্গেল 45 ডিগ্রি বসিয়েছি, করে আমরা পাচ্ছি tan ইনভার্স 1/2√2 প্লাস 1। তো এটাকে তোমরা ক্যালকুলেটারে ফেলে এখান থেকে একটা অ্যাঙ্গেল বার করতে পারো, কত ডিগ্রি সেটা করে দেখতে পারো। চলে এলাম 7 নম্বর অঙ্ক। এখানে বলছে এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গিয়ে দিক পরিবর্তন করে পূর্ব দিকে 20 মিটার গেল এবং এরপর দক্ষিণ পশ্চিম দিকে 30√2 মিটার গেল। এখন প্রারম্ভিক অবস্থান থেকে ওই ব্যক্তির মোট সরণ কত? তো কি করা হয়েছে দেখো, এখানে একটা ছবি এঁকেছি। ছবিতে দেখানো হচ্ছে যে সেই লোকটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো। তো এই বিন্দু থেকে সে বি বিন্দুতে গেল, উত্তর দিকে 30 মিটার রাস্তা। নেক্সট হয়েছে কি, বি থেকে সে সিতে গেছে, মানে পূর্ব দিকে গেছে 20 মিটার রাস্তা। নেক্সট হচ্ছে সি বিন্দু থেকে দক্ষিণ পশ্চিম দিকে সে চলে আসছে 30√2 মিটার, মানে সি থেকে ডি বিন্দু দক্ষিণ পশ্চিম দিকে গেছে। প্রশ্ন করছে যে প্রারম্ভিক অবস্থান থেকে ওই ব্যক্তির সরণ কত হয়েছে। তো প্রারম্ভিক বিন্দু ছিল এ এবং অন্তিম বিন্দু হয়েছে ডি। তো আমরা জানি যে সরণ মানে কি, সব থেকে ক্ষুদ্র দূরত্ব, তাকেই আমরা বলবো সরণ। তো এখানে এ থেকে ডি বিন্দুর মধ্যে সব থেকে ক্ষুদ্র দূরত্ব হচ্ছে এডি, এই লাইনটা, বা সেটাকে আমরা এডি ভেক্টর হিসেবেও বলতে পারি। তাহলে যদি আমরা এডির মান বার করে ফেলতে পারি তাহলে খুব সহজেই আমরা মোট সরণ বার করে ফেলতে পারবো। খেয়াল করো, এখানে কিন্তু দূরত্ব নয়, এখানে সরণ বার করতে বলেছে, সেই জন্য আমরা এডি বার করব। বেশ, তো কি করছি দেখো, এখানে যে ছবিটা এঁকেছি এখানে আমরা একটা ডটেড লাইন দিয়ে সি থেকে ও জয়েন করেছি আর এ থেকে ও জয়েন করেছি। এটা করার ফলে কি হয়েছে, এখানে একটা সিডিও একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যার ফলে অঙ্কটা করতে খুব সুবিধে হয়েছে। তো এই ত্রিভুজের এডি আমরা জানি না, এ ও জানি 20 মিটার, সি ও জানি 30 মিটার। কেননা যদি বি এ 30 হয় তাহলে সি ও 30 হবে। আচ্ছা, এ ও 20 কী করে হয়েছে? যেহেতু বিসি 20 রয়েছে, বি থেকে সি 20 মানে এ থেকে ও 20 হবে। তো সেই অনুযায়ী দেখো আমরা পিথাগোরাসের যে সূত্র সেটা লাগিয়েছি। এখানে করা হয়েছে কি, ডিসি স্কোয়ার মানে ওই যে ত্রিভুজটা বললাম সিডিও ত্রিভুজ, তার অতিভুজের স্কোয়ার ইকুয়াল ডিও স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার। তো সেখানে মানগুলো বসিয়েছি। ডিসির মান ছিল 30√2, সেটা বসিয়েছি। ডিও যেটা সেটা লিখেছি ডিএ প্লাস এও, তার কারণ ডিএ আমরা তো জানি না, ডিএটা বার করব সেই জন্য। আচ্ছা, এ ওর মান 20, তাই 20 বসিয়ে দিয়েছি। আচ্ছা, ওসি রয়েছে কি, ওসি মানে 30, তো 30 স্কোয়ার করেছি ওসি স্কোয়ারে। দেখো এবারে সমস্ত মানটানগুলো বসিয়ে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে ডিএ হচ্ছে 10, অর্থাৎ ওই ব্যক্তির সরণ 10 মিটার পশ্চিম দিকে। তার কারণ এ থেকে ডি গেছে লোকটা, সরণ হিসেবে যেহেতু এডি ভেক্টর বলেছিলাম, তাই জন্যে সরণ হলো পশ্চিম দিকে। আচ্ছা, চলে আসছি পরবর্তী 8 নম্বর অঙ্কে। খুব সহজ একটি অঙ্ক 8এরটা। দেখো কি বলেছে, 50 ডাইন একটি বলের 30 ডিগ্রি কোণে আনত উপাংশটি কত? এটা প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে অন্য লম্ব উপাংশটি বা কত? তো এখানে একটা ছবি এঁকেছি যেখানে আমরা 50 ডাইন বলটাকে দেখাচ্ছি। এই একটা অ্যারো দিয়ে আমরা 50 ডাইন বলকে দেখিয়েছি, যেটা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। যেহেতু বলছে 50 ডাইন একটি বল
30 ডিগ্রি কোণে আনত উপাংশটি কত? তাহলে এই অনুভূমিক যে উপাংশটা সেটা আমাকে বার করতে হবে। তো দুটো উপাংশ এখানে, আমরা লম্ব উপাংশে বিভাজন শিখেছি, যে কোনো একটা ভেক্টরকে আমরা লম্ব দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তো সবসময় মনে রাখবে যে উপাংশের সঙ্গে কোণটা দেখানো হয় সেই উপাংশকে আমরা কস হিসেবে লিখি। তো যেহেতু এখানে এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই এক্স অক্ষকে লেখা রয়েছে 50 cos 30 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটি হয়েছে তাকে লেখা হচ্ছে 50 sin 30 ডিগ্রি। অর্থাৎ যার সঙ্গে তুমি অ্যাঙ্গেলটা দেখাবে তাকে লিখবে কস, অন্য উপাংশকে লিখবে সাইন। মনে থাকবে, এইভাবে ব্যাপারটা করবে আর কি। আচ্ছা, তাহলে কি হলো, 30 ডিগ্রি কোণে আনত উপাংশটি কত হলো? 50 cos 30 ডিগ্রি, তার মান বসালাম। cos 30 মানে কত? √3/2 হয়, তাহলে পেয়ে গেলাম 25 √3 ডাইন। একই রকমভাবে অন্য লম্ব উপাংশটি হলো কত? 50 sin 30, sin 30 হচ্ছে হাফ, 50 ইন্টু হাফ করলে পেয়ে গেলাম 25 ডাইন। তো দুটো উপাংশ তাহলে আমাদের কিন্তু বেরিয়ে গেল। আচ্ছা, এবারে দেখো 9 নম্বর অঙ্ক, ভীষণ ভালো একটা অঙ্ক। 9 নম্বর অঙ্কটা খুব মন দিয়ে দেখবে। এখানে বলছে যে এ, বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 1, 2, 3, 2, 3, 1 এবং 3, 1, 2। তো তিনটে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ভেক্টর পদ্ধতিতে বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে প্রথমে কি করতে হচ্ছে, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করতে হচ্ছে, তারপরে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে হচ্ছে। তো কি করেছি দেখো, এখানে আমরা একটা কোঅর্ডিনেট সেট আপ করে নিয়েছি, যেটা একটা কার্টেশিয়ান 3D কোঅর্ডিনেট, যার এক্স, ওয়াই, জেড তিনটে অক্ষ রয়েছে। এবং সেই অক্ষে দেখা যাচ্ছে যে স্পেসে তিনটে বিন্দু রয়েছে, এ, বি এবং সি। তো তিনটে বিন্দু স্থানাঙ্ক যেভাবে বলে দেওয়া ছিল অঙ্কে, তো আমরা মোটামুটি ধরে নিয়েছি যে তিনটে বিন্দু এ, বি, সি। তো এবারে কি করতে হবে, আমাদের ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, অর্থাৎ এ বি বার করতে হবে, বিসি বার করতে হবে, সি এ বার করতে হবে। তো কিভাবে করব? তো এখানে আমরা ভেক্টরের যে অন্তর বলে দেখবে একটা টপিক রয়েছে ভেক্টরের চ্যাপ্টারে, তো সেই জিনিসটার সাহায্য নিয়ে আমরা করছি। তো তোমরা নিশ্চয়ই স্থান ভেক্টর ব্যাপারটা জানো, স্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর, যাকে ইংলিশে বলে পজিশন ভেক্টর। তো সেই জিনিসগুলো হয়তো জানো, আমি আরেকবার তাও বলে নিই। যে ধরো এখানে আমার এই বিন্দুটা রয়েছে, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? সেটা হচ্ছে ও থেকে এ অবধি যে ভেক্টরটি, মানে এখানে যেমন ও এ ভেক্টর, সেটাই হলো আমার এ বিন্দুর অবস্থান ভেক্টর। একই রকমভাবে যদি তুমি বলো যে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি, তাহলে ও থেকে বি অবধি যে লাইনটা টানা হয়েছে ও বি ভেক্টর, সেটা হয়ে যাচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি এরও একই রকম, ও সি হলো সি এর অবস্থান ভেক্টর। এইবারে দেখো, এখান থেকে আমাকে যদি এ বি বার করতে হয়, তাহলে আমি যদি একটা ত্রিভুজ নিয়ে নিই, ও এ বি ত্রিভুজ নিয়ে নিলাম, এ বি বার করবো, আমি ত্রিভুজ নিলাম কি, ও এ বি। ভালো করে তোমরা খাতায় একটা ছবি নিজেরা আঁকো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আমি যেরকমভাবে এঁকেছি দেখে দেখে খাতায় একটা ছবি আঁকো, সেখানে শুধুমাত্র ও এ বিটা দেখো, আঁকো। তো এটাকে আমরা ত্রিভুজ সূত্র তো জানি কিভাবে করি, ত্রিভুজের মতো চিন্তা করো, যে পরপর ক্রমানুসারে গৃহীত যে বাহুগুলো, তার লব্ধি কি হয়, বিপরীত ক্রমে গৃহীত 3 নম্বর বাহুটা। মানে ও এ আর এ বি এরা হচ্ছে পরপর ক্রমানুসারে গৃহীত বাহু। আর ভালো করে দেখো, ও বি যেটা, সেটা কিন্তু বিপরীত ক্রমে গৃহীত বাহু। মানে ক্রমানুসার হলে কি হতো, ও এ, এ বি, বিও, বিও হচ্ছে ক্রমানুসারে হতো। এখানে তা নেই, এখানে ও বি আছে, ও বি হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত বাহু। মানে এই ও এ বি, বিও হলে ক্রমানুসার হতো, এখানে বিও নেই, এখানে কি আছে, ও এ বি, তারপরে আমাকে পেনটা তুলে আবার ওতে ফিরতে হচ্ছে, আমি ও থেকে বি আবার লাইন জয়েন করছি, অর্থাৎ এটা কিন্তু বিপরীত ক্রমে গৃহীত বাহু। তাহলে বুঝতে পারলে ত্রিভুজ সূত্রে কি এলো, ও এ প্লাস এ বি ইকুয়াল ও বি এলো। তো সেখান থেকে তাহলে আমরা এ বি নির্ণয় করে ফেলতে পারি। তো এ বির মান তাহলে কি দাঁড়াবে, এ বির মান হয়ে যাবে তাহলে ও বি মাইনাস ও এ, ও এ প্লাস এ বি ইকুয়াল হচ্ছে ও বি। তাহলে কি পাচ্ছি আমরা, এ বি কত হয়ে যাচ্ছে, ও বি মাইনাস ও এ। তোমরা লেখো ভালো করে, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে। এবার দেখো আমরা কিভাবে অঙ্কটা করছি আর কি। এই একই রকমভাবে এ বি বার করবো, বিসি বার করবো, সি এ বার করবো। তো অঙ্কটাই দেখা যাক কিভাবে করেছি। এতক্ষণ তো বুঝিয়ে বললাম, এবার কিভাবে করেছি দেখো। এখানে যেরকম বলছিলাম যে এই অবস্থান ভেক্টরগুলো আমরা কিন্তু লিখেছি, যেমন এর
বিন্দুটার অবস্থান কি ছিল 1,2,3, তাহলে অবস্থান ভেক্টর ও এ কী হবে i প্লাস 2j প্লাস 3k। কী নিয়ম, এই কোঅর্ডিনেটের প্রথম পয়েন্টগুলো যেমন 1 হচ্ছে কি এক্স অক্ষের দিকে থাকে, তাই জন্য 1 i ক্যাপ, তো 1টা লিখিনি যেহেতু 1 লেখা না লেখা একই ব্যাপার। আচ্ছা 2 আছে ওয়াই অক্ষের দিকে, তার মানে 2j ক্যাপ, 3 আছে জেড অক্ষের জন্য, তাহলে 3k ক্যাপ, এইভাবে ও এ লিখে ফেলেছি। ওবি কি লিখেছি, ওবির জন্য আছে কি 231, ওবির জন্য 231, তাহলে ওবি কি হবে 2i প্লাস 3j প্লাস k। এবং সি এর অবস্থান কি 312, তাহলে ওসি হয়ে যাচ্ছে কি 3i j 2k। এইভাবে আমরা ও এ ও বি ও সি তিনটে লিখলাম। আচ্ছা যেটা বলছিলাম দেখো যে ত্রিভুজের তাহলে বাহুগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমরা এক্ষুনি বললাম যে এবি ভেক্টর তাহলে কি হয়ে যাচ্ছে ওবি মাইনাস ও এ, এবি ভেক্টরটা সেটা হয়ে যাচ্ছে ওবি মাইনাস ও এ ত্রিভুজ সূত্র অনুযায়ী কিন্তু। তাহলে ওবির মান জানি, ও এর মান জানি, বসিয়ে দেবো, দেখো বসিয়ে দিয়েছি, বিয়োগ করলাম ওবি থেকে ও এ, বিয়োগ করে পেয়ে গেছি i প্লাস জে মাইনাস 2k। বুঝতে পারলে? এবার কি করছি, এবির মড মান বার করছি, তার কারণ বাহুর দৈর্ঘ্যটা তো জানতে হবে, বাহু ভেক্টরটা নিয়ে তো কোনো কাজ নেই, আমার তো দরকার বাহুর দৈর্ঘ্যটা কত। তো কি হলো, অবস্থান ভেক্টরের মান বার করার কি নিয়ম, রুট ওভার এই আই জে কের যে কোএফিসিয়েন্টগুলো থাকে সেগুলোর স্কোয়ারগুলোকে যোগ করতে হয়। যেমন আই এর কোএফিসিয়েন্ট কত 1, তাহলে 1 স্কোয়ার, জে এর কোএফিসিয়েন্ট কত 1, 1 স্কোয়ার, কে এর কোএফিসিয়েন্ট কত 2, তাহলে 2 স্কোয়ার। এখানে মাইনাস চিহ্নটা কিন্তু নেব না, মানে নিলেও কি হবে, যদি -2 এর হোল স্কোয়ার করো প্লাসই হয়ে যাবে, তাই এটা নেওয়া না নেওয়া একই ব্যাপার। তাই জন্যে বলছি যে আইজেকের আগে যে সংখ্যাগুলো রয়েছে স্কেলারগুলো সেগুলোর স্কোয়ার করব, করে যোগ করে রুট করব, তাহলে এবি ভেক্টরের আমরা মড মান পেয়ে গেলাম যে এবি দৈর্ঘ্যটা কত। এবি তো ভেক্টর ছিল, তার দৈর্ঘ্য তাহলে কত, √6 একক বলে লিখে রাখবো, কারণ এখানে মিটার বা সেন্টিমিটার আমরা জানি না কত দৈর্ঘ্য, আমাদের বলে দেয়নি প্রশ্নে, তাই একক বলে লিখবো। আচ্ছা একই রকমভাবে দেখো বিসি বার করেছি, বিসি তাহলে কি হয়ে যাচ্ছে ওসি মাইনাস ওবি, বুঝতে পারছো আশা করি। বিসি বার করেছি, বিসির ক্ষেত্রে কি ওবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব, ওবি বিসি ওসি, মানে ওবি প্লাস বিসি ইকুয়াল ওসি ত্রিভুজ সূত্র অনুসারে। তাহলে বিসি কি হয়ে যাচ্ছে, বিসি হয়ে যাচ্ছে ওসি মাইনাস ওবি। সেগুলো বসালাম, দেখো ওসি ওবির মান তো এখানে আমরা ধরে নিয়েছিলাম পজিশন ভেক্টর ওয়াইজ, সেগুলো বসিয়েছি, বসিয়ে পেয়ে গেলাম i মাইনাস 2j প্লাস কে। একই রকমভাবে বিসির মড মান বার করলাম 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার করে রুট করেছি, পেয়েছি আবার √6 একক। একইভাবে এসি করেছি, একই রকমভাবে এসি ওইভাবেই করেছি, ওসি মাইনাস ও এ করে করেছি, করে এসির মড মান পেয়ে গেছি √6 একক। দেখো এখানে কিন্তু তিনটের ক্ষেত্রেই এবি বলো বিসি বলো বা এসি বলো, তিনটের ক্ষেত্রেই একই মান, মানে প্রতিটা বাহুই এসছে √6 করে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ, আমরা বুঝতেই পারছি। তো তাহলে এই যে সমবাহু ত্রিভুজটা পেলাম এবিসি, তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় সেটা তো হয়ে গেল। এবার সেকেন্ড কোশ্চেন কি ছিল, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো বাহুর মান ছিল √6, তার হোল স্কোয়ার ইন্টু √3/4 করে আমরা পাচ্ছি 3√3/2 একক স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই ত্রিভুজটার ক্ষেত্রফলের মান। পরের অঙ্ক 10 নম্বর অঙ্ক, এখানে বলছে যে বিভাজন পদ্ধতি অবলম্বন করে নিম্নে প্রদত্ত বলগুলির লব্ধি নির্ণয় করো। 1 নম্বর কোশ্চেনে বলছে যে উত্তর পূর্ব বরাবর 100√2 ডাইন, 2 নম্বর বরাবর বলেছে যে উত্তর পশ্চিম বরাবর 980√2 ডাইন, আর 3 নম্বরে বলছে দক্ষিণ বরাবর 1960 ডাইন। মানে এই তিনটে বল কাজ করছে এটা বলছে। তো এই প্রদত্ত বলগুলোর যে তিনটে প্রদত্ত বল বললো তার লব্ধি বার করতে বলছে, তিনটে বলের লব্ধি। তো আমরা তো শিখেছি যে একাধিক বল যদি থাকে সেগুলোর তাহলে লব্ধি বার করার কি নিয়ম। তো নিয়ম হচ্ছে কি না, প্রতিটা বলকে আমাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বিভাজন করে নিতে হবে, বিভাজন করে নিয়ে এক্স অক্ষ বরাবর বল নেব, ওয়াই অক্ষ বরাবর বলগুলোকে নেব, যোগ করব, করে তাদের লব্ধি বার করবো, এই নিয়ম। তো কিভাবে করছি দেখো, প্রথম বলটা ছিল 100√2 ডাইন, তো সেটা তাহলে কোন দিকে ছিল দেখো, বলেছে উত্তর পূর্ব বরাবর, তার মানে কি পূর্বের সঙ্গে এবং উত্তরের সঙ্গে যাই বলো না কেন 45 ডিগ্রি কোণ করে রয়েছে। তো তাহলে 100√2 ডাইনটার এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, 100√2 cos 45। আমরা কি বলেছিলাম, যে অক্ষের সঙ্গে
আমরা কোনটা করি, আমরা সেটাকে বলি কস থিটা। যদি এক্সের সঙ্গে থিটা অ্যাঙ্গেল হয় তাহলে মেন ভেক্টরটার এক্সের দিকে উপাংশ হচ্ছে মেন ভেক্টর কস থিটা। তার জন্য লিখেছি 100√2 cos 45 এক্স অক্ষের দিকে। আচ্ছা, ওয়াই অক্ষের দিকে তাহলে কি হবে? নিশ্চয়ই সাইন 45 হবে, তাহলে 100√2 সাইন 45। তো তাহলে উপাংশগুলোকে যদি আমরা যোগ করে ভেক্টর ফর্মে লিখি তাহলে F1 ইকুয়াল দেখো লিখতে পাচ্ছি 100√2 cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস 100√2 সাইন 45 ডিগ্রি জে ক্যাপ। আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষের দিকের জন্য, ওয়াই আর জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষের দিকের জন্য। দুটোকে যোগ করে তাহলে আমরা লব্ধি পেয়ে গেলাম যে 100√2 এই দুটো বলের উপাংশ, সেই উপাংশ দুটোর যোগফল হচ্ছে F1 হলো। এবার এই 45-এর মানগুলো বসিয়েছি, cos 45 1/√2 হয়, সাইন 45 1/√2 হয়, করে আলটিমেটলি F1 এলো 100 আই ক্যাপ প্লাস 100 জে ক্যাপ। আচ্ছা, একই রকমভাবে 980√2 যেটা, সেটার কি হবে উপাংশ? একবার হবে সেটা মাইনাস এক্স অক্ষের দিকে, আর একবার হবে সেটা ওয়াই অক্ষের দিকে। তো দেখো কি করেছি, তাহলে মাইনাস এক্স অক্ষের দিকে তাহলে হচ্ছে কি উপাংশটা 980√2 cos 45, ওয়াই অক্ষের দিকে হচ্ছে 980√2 সাইন 45। তাহলে F2 করেছি কি ওইভাবে মানগুলো বসিয়েছি। আচ্ছা, এখানে খেয়াল করো একটা জিনিস, যেখানে কিন্তু মাইনাস cos 45 আই ক্যাপ লিখেছি কেন? একটা উপাংশ মাইনাস এক্স অক্ষের দিকে ছিল, 980√2 যেটা, সেটার একটা উপাংশ থাকবে মাইনাস এক্স অক্ষের দিকে আর একটা ওয়াই অক্ষের দিকে। তো মাইনাস এক্স অক্ষের দিকে যেটা, সেটাকে লেখা হচ্ছে মাইনাস cos 45 ডিগ্রি আই ক্যাপ, আর ওয়াই অক্ষের দিকেরটা ঠিক আছে সাইন 45 জে ক্যাপ। আচ্ছা, করে F2 লিখেছি, তাহলে F2টাকে এভাবে লেখা হলো cos 45 1/√2 সাইন 45 1/√2, √2 কেটে গেল, করে 980 আই ক্যাপ প্লাস এটা মাইনাস 980 আই ক্যাপ, এটা প্লাস 980 জে ক্যাপ। আচ্ছা, এবার 1960 যে বলটা ছিল সেটা কোন দিকে ছিল? সেটা ছিল দক্ষিণ বরাবর। দেখো ছবিতে যেভাবে আঁকা রয়েছে দক্ষিণ বরাবর। তাহলে এর তো কোনো উপাংশ নেওয়ার আমাদের প্রয়োজন নেই, কারণ এটা রয়েছে সরাসরি নেগেটিভ ওয়াই অক্ষের দিকে। তাহলে এটাকে আমরা মাইনাস জে ক্যাপ হিসেবে লিখতেই পারি, সেই জন্য লেখা হচ্ছে F3 ইকুয়াল মাইনাস 1960 জে ক্যাপ। আচ্ছা, তাহলে লব্ধি কি হবে? এই তিনটে যে F1 F2 F3 বল পেলাম, এদের আমরা তিনটে ভেক্টরকে যোগ করে দেবো। তো তিনটে ভেক্টরকে যোগ করে আমরা পাচ্ছি দেখো মাইনাস 880 আই ক্যাপ মাইনাস 880 জে ক্যাপ। তাহলে এদের মড মান কত হবে? এবার স্কেলারটা কত? √880 স্কোয়ার প্লাস 880 স্কোয়ার করে পেয়ে যাচ্ছি 1244.5 টাইম। আচ্ছা, এবার প্রশ্ন ছিল যে লব্ধি নির্ণয় করো। তো আমরা যেরকম বলেছি যে লব্ধির মান শুধু বার করলে হয় না, লব্ধির দিকও বার করতে হয়। তো সেই অনুযায়ী কিন্তু আমরা লব্ধির দিকও বার করবো। দেখো আমি আরেকবার ছবিটাকে এঁকেছি। আমাদের লব্ধি ভেক্টর যেটা পেয়েছিলাম যে মাইনাস 880 আই ক্যাপ আর মাইনাস 880 জে ক্যাপ, সেই অনুযায়ী আমরা যদি ভেক্টরটাকে দেখাই, দেখো এখানে মাইনাস 880 আই ক্যাপ এই বরাবর, মাইনাস 880 জে ক্যাপ এই বরাবর, মানে মাইনাস এক্স অক্ষের দিকে আর মাইনাস ওয়াই অক্ষের দিকে। তাহলে এই দুইয়ের লব্ধি তাহলে কি এরকম কিছু একটা দিকে হওয়া উচিত, এফআর। তো তার ফলে কি হচ্ছে দেখো, এখানে এফআর যেটা, সেটা দেখা যাচ্ছে যে মাইনাস ওয়াই অক্ষের সঙ্গে একটা থিটা কোণ করে আছে। তো আমাদের সেই থিটার মান বার করতে হবে। তো আমরা সেটাই করেছি, আলটিমেটলি থিটার মান বার করেছি এখানে। তো থিটা কত লিখেছি? tan ইনভার্স 880/880, কারণ দুটোই তো 880 ছিল। তো tan ইনভার্স b/a যে ফর্মুলাটা হয় সেই অনুযায়ী দেখা যাচ্ছে থিটার মান আসছে তাহলে 45 ডিগ্রি।